আইএস বিরোধী লড়াইয়ে বিদ্রোহীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিরীয় সরকার, জানালেন পুতিন। ওয়াশিংটনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মস্কোর। ইরাকে কুর্দি ও মার্কিন বিশেষ বাহিনীর যৌথ অভিযানে জঙ্গিদের হাত থেকে ৭০ জনকে উদ্ধার, এক মার্কিন সেনাসহ বেশ কয়েকজন আইএস সদস্য নিহত। ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে অবিলম্বে আলোচনায় বসার জন্য আহ্বান কেরির। দুপক্ষকেই সহনশীল হওয়ার আহ্বান ইইউর। এবং ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহারে যুক্তরাষ্ট্রের নিষেধ মানবে না পাকিস্তান। জঙ্গিবাদ দমনে যৌথ উদ্যোগ নিতে একমত ইসলামাবাদ, ওয়াশিংটন। আন্তর্জাতিক সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। সিরিয়ায় মধ্যপন্থী বিদ্রোহী ও অন্যান্য জঙ্গিদের মধ্যে পার্থক্য করতে রাজি নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আইএস বিরোধী লড়াইয়ে সিরীয় সরকার প্রয়োজনে বিদ্রোহীদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত বলে জানান তিনি। জঙ্গি বিরোধী অভিযানে রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে বলেও দাবি করেন পুতিন। এদিকে আসাদ সরকারের নৃশংসতা থেকে সিরীয়দের রক্ষায় প্রয়োজনে দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কাতার। সিরিয়ায় রুশ অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার জঙ্গিদের ৭২টি অবস্থানে ৫৩ দফা বিমান হামলা চালানোর কথা জানায় মস্কো। একই সঙ্গে দেশটির জনবহুল এলাকায় গুচ্ছবোমা ব্যবহারের মার্কিন অভিযোগ অস্বীকার করে রুশ প্রতিরক্ষা দপ্তর। এর মধ্যেই সিরিয়া সংঘাত অবসানের আগ পর্যন্ত সেখানে রুশ সামরিক বাহিনী অবস্থান করবে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। ফ্রেঞ্চ 24 টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে লাতাকিয়ায় অবস্থানরত এক রুশ সেনা সিরীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও স্বীকার করেন। আমরা সিরীয় সেনাদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। বর্তমানে বেঁচে থাকার জন্য সিরীয়দের সব ধরনের যুদ্ধাস্ত্রের প্রয়োজন, কিন্তু তা সম্ভব না হয় তারা মানসিকভাবে অনেকটা হতাশ হয়ে পড়েছে। এদিকে বৃহস্পতিবার রাশিয়ার সোচিতে ইন্টারন্যাশনাল ভলদাই ডিসকাশন সেন্টারে আয়োজিত উন্মুক্ত বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, সিরীয় বিদ্রোহীদের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত আসাদ সরকার। সেক্ষেত্রে বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট আসাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি তাতে আমি বলতে পারি সিরীয় সরকার বিদ্রোহীদের সঙ্গে যে কোনো সময়ে আলোচনায় বসতে রাজি। সিরিয়ায় আমাদের অভিযান সম্পূর্ণ বৈধ। এই অভিযান পরিচালনার ক্ষেত্রে জঙ্গিদের মধ্যে পার্থক্য তৈরির কোনো মানে হয় না। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের কারণেই সিরিয়ার আজ এই অবস্থা। এর মধ্যে আইএস বিরোধী লড়াইয়ে আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে ওয়াশিংটন। সিরিয়ার বর্তমান সরকারকে ক্ষমতায় রেখেই রাশিয়া সংকট সমাধানের পথ খুঁজলেও পশ্চিমা সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আসাদ সরকারকে সরিয়ে দেওয়ার পক্ষে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল আত্তিয়া সিরীয় সরকার নিজ জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে অভিযোগ করে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় রেখে কোনো সংস্কার পরিকল্পনা নাকচ করে দেন। রাজনৈতিক উপায়ে সমাধান না আসলে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজনে সামরিক ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন খালিদ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপ জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্যই পশ্চিমারা তেহরানকে হুমকি হিসেবে উল্লেখ করে বলেও দাবি করেন তিনি। ইরানের পরমাণু সমস্যা অনেক আগেই সমাধান হয়ে গেছে। তারা এখন আর মোটেই কারো জন্য হুমকি নয়। অথচ মার্কিন ও তাদের মিত্ররা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিশ্ব দরবারে একের পর এক মিথ্যাচার করে আসছে। সিরিয়ায় রুশ সামরিক অভিযান জঙ্গি দমনে কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি। বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সোচিতে বিদেশি ও দেশি বিজ্ঞানীদের এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি আরও বলেন, রুশ অভিযানের ফলে সেখানে আইএস জঙ্গিদের অবস্থা শোচনীয়। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে রাশিয়ার সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বলেও জানান তিনি। তাদের এই অভিযান সন্ত্রাসবাদ নির্মূলে ফলপ্রসূ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। গত মাসে সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে আসাদ বাহিনীর সহায়তায় যুদ্ধ করতে গিয়ে ৪ জন ইরানি সেনা প্রাণ হারিয়েছে বলে জানায় গণমাধ্যম। ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনী এবং ইরাকি কুর্দি পেশমার্গা বাহিনী অভিযান চালিয়ে ৭০ জিম্মিকে আইএস বন্দিশালা থেকে উদ্ধার করেছে। সংখ্যালঘুদের সম্ভাব্য গণহত্যা এড়াতে এবং আইএসের আগ্রাসন বন্ধ করতে এই যৌথ সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। অভিযানে এক মার্কিন সেনা নিহত হয়েছে বলেও পেন্টাগন মুখপাত্র জানিয়েছেন।
ইরাকের কুর্দি অধ্যুষিত কিরকুক প্রদেশে ভোর হতে না হতেই আইএস ঘাঁটিতে অভিযান শুরু করে মার্কিন সেনারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মার্কিন বাহিনীর সাথে ইরাকি সেনারাও এই অভিযানে অংশ নেয়। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাওয়াইজাতে আইএস জঙ্গিরা স্থানীয়দের বন্দী করে সেখানে গণহত্যা চালাতে পারে এমন তথ্য পাওয়ার পরই তারা এই অভিযানের পরিকল্পনা করেন। 70 বন্দী সবাই জীবিত উদ্ধার হওয়ায় অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বন্দীদের 20 জনই ইরাকি সেনা সদস্য। আমাদের কাছে আগেই তথ্য ছিল, যুক্তরাষ্ট্র থেকে সেখানে অভিযানের জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে, আর আমাদের সাথে ছিল ইরাকি পেশমার্গা বাহিনী। আমরা বন্দীদের উদ্ধার করেছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জঙ্গিদের সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছি যা আমাদের জঙ্গি দমনে কাজে লাগবে। পেন্টাগন 70 জন জিম্মিকে উদ্ধারের দাবি করলেও এক কুর্দি গোয়েন্দা সূত্র বিবিসিকে জানিয়েছে এই অভিযানে মাত্র 17 বন্দীকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। অভিযানে এক মার্কিন সেনা নিহত হয়েছে। পেন্টাগনের দাবি 2010 সালে ইরাক থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর এই প্রথম কোন মার্কিন সেনার মৃত্যু হলো সেখানে। বেশ কয়েকজন জঙ্গিও অভিযানে নিহত হয় এবং 5 জনকে আটক করা হয় বলেও জানায় পেন্টাগন। গেল বছর ইরাকের বিরাট এলাকা দখল করে নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় তৎকালীন আইএসআইএল বা আইসিস। পরে সিরিয়ায়ও বিশাল এলাকা দখল করে নেয় তারা। সাম্প্রতিককালে তারা ইরাকের সাধারণ কুর্দিদের জিম্মি করে মুক্তিপণ দাবি করা শুরু করেছে। আর চাহিদা মাফিক মুক্তিপণ না পেলে বন্দীদের অমানসিক নির্যাতন করে হত্যা করে এই আইএস জঙ্গিরা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএস এর গাড়ি বোমা হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। আহত হচ্ছে 36 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ইরাকের সালাউদ্দিন প্রদেশের তুজ খুরমা শহরে এই ঘটনা ঘটে। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের একটি শোক সমাবেশে বোমা হামলা চালায় জঙ্গিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে সুন্নি জঙ্গি সংগঠন আইএস ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। জাতিসংঘের এক হিসেব অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে জঙ্গি হামলা ও সংঘর্ষে ইরাকে 700-রও বেশি মানুষ নিহত এবং 1200-র বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ শহর ভয়াবহ মানবিক দুর্যোগের কবলে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। বুধবার তাইজে হাউথি বিদ্রোহীদের রকেট হামলায় 20 জন নিহত হওয়ার একদিন পর এমন কথা জানায় তারা। গেল কয়েক সপ্তাহ ধরেই তাইজে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে লড়াই চালিয়ে যাচ্ছে হাউথি বিদ্রোহী ও হাদি সমর্থকরা। প্রতিদিনকার পাল্টাপাল্টি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বন্দরনগরী তাইজ। চলমান সংঘর্ষের ফলে সেখানে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছাতে না পারায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধপত্রের অভাব দেখা দিয়েছে। পাশাপাশি তীব্র হয়েছে জ্বালানি, বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। এই অবস্থায় অবিলম্বে যুদ্ধবিরতি দিয়ে সেখানে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা পৌঁছাতে সংঘর্ষরত দুপক্ষকে আহ্বান জানান ইয়েমেনের রেড ক্রসের প্রতিনিধি অ্যান্টনি গ্র্যান্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি হত্যাকাণ্ড নিয়ে নেতানিয়াহুর মন্তব্যে নিন্দা জানিয়ে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে অবিলম্বে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সংঘর্ষ বন্ধ করে দ্বিরাষ্ট্র সমাধান প্রস্তাবনায় সম্মত হতে ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। এদিকে আল-আকসায় স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষের নেতৃত্বকে আরও সহনশীলতা দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি। বৃহস্পতিবার পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি আন্দোলনকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। পুলিশের কাঁদানি গ্যাস ও রাবার বুলেটে আহত হয় অর্ধশতাধিক ফিলিস্তিনি। মধ্যরাত পর্যন্ত চলে সংঘাত সহিংসতা। মধ্যরাতের পর এক ইহুদি শিক্ষার্থী ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত হয় বলে জানায় গণমাধ্যম। ইসরায়েলি পুলিশের দাবি, হামলাকারী ভেবে ভুল করে ওই শিক্ষার্থীর ওপর গুলি চালায় তারা। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে এই সহিংসতার অবসানে জার্মানিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে ইহুদি হত্যাকাণ্ড নিয়ে নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করে কেরি বলেন, এখন এই ধরনের অপপ্রচার চালানোর চেয়ে সংকট সমাধানে আলোচনায় বসা বেশি জরুরি।
এখন শান্তির জন্য কাজ করার সময়। সব হিংসা ও বিরোধপূর্ণ মন্তব্যের ঊর্ধ্বে যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আমার বিশ্বাস এই সদিচ্ছা ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের মধ্যেও রয়েছে। শুধু প্রয়োজন পরস্পরের প্রতি আস্থা বাড়ানো। সংবাদ সম্মেলনে আবারও চলমান সংঘর্ষের জন্য ফিলিস্তিনি নেতাদের উপর দোষারোপ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একই দিন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ারের সঙ্গে আরেক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আল আকসায় স্থিতাবস্থা রক্ষার জন্যই সেখানে কাজ করছে ইসরায়েলি বাহিনী। তবে স্টাইনমেয়ার বলেন, সংঘর্ষ বন্ধ করতে সৎ চেষ্টার প্রয়োজন। তিনি বলেন, এই মুহূর্তের দ্বিরাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্য সংকট নিরসনের একমাত্র পথ। সন্ত্রাসী হামলার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর উদ্বেগ আমরা বুঝি, তবে সংঘর্ষ বন্ধের জন্য দুপক্ষকেই পদক্ষেপ নিতে হবে। ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের ভবিষ্যৎ নির্ভর করছে নেতাদের সিদ্ধান্তের উপর, আর এই সিদ্ধান্ত অবশ্যই দ্বিরাষ্ট্র সমাধানের অনুকূলে হতে হবে। প্রায় একই বক্তব্য দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি। তার মতে, চলমান সংঘর্ষের স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষকে আরও সহনশীল আচরণ করতে হবে। এদিকে গত সপ্তাহে পশ্চিম তীরের হেব্রনে ইহুদিদের ছুরিকাঘাতের অভিযোগে পুলিশের গুলিতে নিহত কিশোরকে বিনা দোষে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, এমন প্রমাণ মিলেছে সম্প্রতি প্রকাশিত এক ভিডিও চিত্রে। ভিডিওটিতে দেখা গেছে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার পর তার হাতে অস্ত্র ধরিয়ে দেয় এক পুলিশ সদস্য। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। শুধু শরণার্থীদের আশ্রয় দিয়ে কাজের সন্ধানে আসা অভিবাসীদের ফেরত পাঠাতে চান ইউরোপের নেতারা। সংকট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আহ্বান। ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহারে যুক্তরাষ্ট্রের নিষেধ মানবে না পাকিস্তান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে প্রস্তাব দেয়া হলে তা নাকচ করে দেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ। বৈঠকে লস্করি তৈয়বা সহ সব ধরনের জঙ্গি তৎপরতা দমনে পদক্ষেপ নেয়ার বিষয়ে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক হয় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে। মূলত নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠকের আয়োজন করা হলেও জঙ্গিবাদ দমন, কাশ্মীর ইস্যু সহ ভারতের সঙ্গে সম্পর্কের বিভিন্ন বিষয়েও আলোচনায় উঠে আসে। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 70 বছরেরও বেশি সময় ধরে চলে আসা সুসম্পর্ক আরো দৃঢ় করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। কেবল নিরাপত্তা ইস্যুই নয়, অর্থনীতি, প্রযুক্তি ও শিক্ষার ক্ষেত্রেও দুদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বিদ্যমান। আশা করছি বৈঠকের পর এই সহযোগিতার ক্ষেত্রকে আরো বিস্তৃত করার সুযোগ হবে। নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে সম্প্রতি সংঘাত বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত ও পাকিস্তানের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন ওবামা। একই সঙ্গে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি। তবে ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হলেও ওবামার সে প্রস্তাব নাকচ করেন নওয়াজ। কৌশলগত ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তান কোনো বিধিনিষেধ মেনে নেবে না, কারণ এসব অস্ত্র থাকার কারণে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র ভারত পাকিস্তানে আকস্মিক হামলা চালানোর সাহস পাবে না। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, পাকিস্তানের হাতে থাকা ক্ষুদ্র পরমাণু অস্ত্রের কারণে অস্থিতিশীল হয়ে থাকা ওই অঞ্চলের পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়তে পারে। তবে তালেবান, হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনগুলো যাতে পাকিস্তানের মাটি থেকে তৎপরতা চালাতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নওয়াজ। ইসলামিক স্টেটকে পাকিস্তানে কোনোভাবেই ঘাঁটি গাড়তে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয়ের কথা জানান পাক প্রধানমন্ত্রী। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। ভারতের অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে ঘোষণা দেওয়া হলো প্রাচীন শহর অমরাবতীকে। গত বছর পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠিত হওয়ার পর এতদিন হায়দ্রাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার কৃষ্ণ নদীর তীরে আনুষ্ঠানিকভাবে নতুন এই রাজধানীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় দেশটির কেন্দ্রীয় ইউনিয়ন মন্ত্রী ও রাজ্যের উদয়গিরি আসনের সংসদ সদস্য ভেঙ্কাইয়া নাইডু সহ শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। 2022 সালের মধ্যে অমরাবতীর অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার সীমান্তবর্তী শোপিয়ান এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহত ৩ জঙ্গির মধ্যে একজনের পরিচয় জানতে পেরেছেন তারা। তিনি ইরশাদ আহমেদ, পাকিস্তানের সমর্থিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য বলে নিশ্চিত হয়েছেন তারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে গরু পাচারের গুজবে পেট্রোল বোমায় এক ট্রাক চালকের মৃত্যুকে কেন্দ্র করে এখনও উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে প্রাদেশিক রাজধানী শ্রীনগরে বৃহস্পতিবার কারফিউ জারি করা হয়। দিনভর বন্ধ ছিল দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। যানবাহন চলাচল বন্ধ থাকায় রাস্তাঘাটও ছিল ফাঁকা। মহরমকে কেন্দ্র করে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে এই আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল বের করলে পুলিশের সঙ্গে মুসলমান বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ভারতের হরিয়ানায় নিম্ন বর্ণের দলিত সম্প্রদায়ের 2 শিশুকে পুড়িয়ে মারার 2 দিন পরেই রাজ্যের গোহানা শহরে পুলিশের হেফাজতে আরেক কিশোর মারা গেছে। বৃহস্পতিবার কবুতর চুরির অভিযোগে তাকে আটক করা হয় বলে জানায় গণমাধ্যম। মাত্র 15 বছর বয়সী ছেলেটির নাম গোবিন্দ। তাকে পুলিশ জেল হাজতে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ করে নিহতের পরিবার। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় তারা। এর প্রতিবাদে বিক্ষোভ অবরোধ করেছে ছেলেটির পরিবার সহ বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। শুক্রবার গোহানা পুলিশ স্টেশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা। ভারতের উত্তরপ্রদেশের দাদ্রিতে গরুর মাংস খাওয়ার গুজবে এক মুসলমানকে হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল বলে দাবি করেছে দেশটির সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন। সম্প্রতি হিন্দু কট্টরপন্থীদের হামলায় নিহত মোহাম্মদ আখলাকের বাড়ি পরিদর্শনে করে ভারতের সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশনের সদস্যরা বৃহস্পতিবার কমিশনটির তদন্ত রিপোর্টে বলা হয়, একটি হিন্দু মন্দির থেকে এই হামলার পরিকল্পনা করা হয়। অসহায় এই পরিবারের উপর হামলা চালানোর জন্য লোকজনকে উত্তেজিত করা হয়। গ্রামের মন্দির থেকে মাইকে ঘোষণা দেওয়ার পর বিপুল সংখ্যক মানুষ আখলাকের বাড়ির সামনে জড়ো হয়ে হামলা চালায়। ধর্মগ্রন্থ অবমাননা ও পাঞ্জাবে শিখদের উপর পুলিশি দমন পীড়নের প্রতিবাদে লন্ডনের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে ব্রিটেন প্রবাসী শিখ ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনের ভারতীয় মিশনের বাইরে জড়ো হয়ে শান্তিপূর্ণ সমাবেশ শুরু করে কয়েকশো শিখ বিক্ষোভকারী। দূতাবাসের নিরাপত্তা রক্ষায় এই সময় অবস্থান নেয় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখার কারণে যানজটের সৃষ্টি হলে তাদের হটিয়ে দিতে তৎপরতা শুরু করে নিরাপত্তা সদস্যরা। এক পর্যায়ে শান্তিপূর্ণ সমাবেশ সংঘর্ষের রূপ নেয়। এক পুলিশ সদস্য আহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কমপক্ষে 20 জন বিক্ষোভকারীকে আটক করে নিরাপত্তারক্ষীরা। দক্ষিণ আফ্রিকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাদের বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার দাবি মেনে নিয়েছে সরকার। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ শহরে জাতীয় কংগ্রেসের সদর দপ্তরের সামনে বেতন বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করে হাজার হাজার শিক্ষার্থী। এ সময় তারা বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু, ধনীদের উপর কর আরোপ সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় ভবনের নাম পরিবর্তনের দাবি জানায়। পরে বিক্ষোভের মুখে শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন দেশটির জাতীয় কংগ্রেসের সাধারণ সচিব। সুইডেনের পশ্চিমাঞ্চলের একটি স্কুলে মুখোশধারী এক ব্যক্তির হামলায় 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 3 জন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয় বলে জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার ট্রোলহাটন শহরের করুনান স্কুলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় সময় সকালে এক মুখোশধারী তলোয়ার হাতে স্কুলে অতর্কিত হামলা চালায়। এতে নিহত হয় এক শিক্ষক ও এক শিক্ষার্থী। এই ঘটনায় আহত অপর 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের স্বার্থে পুলিশ 21 বছর বয়সী হামলাকারীর বিস্তারিত পরিচয় প্রকাশ না করা হলেও তিনি ট্রোলহাটনের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন লোভব্যান। অভিবাসী সংকট সমাধানে শুধুমাত্র শরণার্থীদের আশ্রয় দিয়ে ভাগ্যান্বেষণে আসা অবৈধ অভিবাসীদের যার যার দেশে ফেরত পাঠানোর প্রতি জোর দিয়েছেন ইউরোপের বেশিরভাগ নেতা। এ প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, যারা ইতোমধ্যে ইউরোপে পৌঁছে গেছে তাদের মানবাধিকার রক্ষা করতে হবে। বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন-ক্লদ জাঙ্কার এই সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা হাতে নেওয়া জরুরি বলে মত দেন।
ইউরোপের এই শীতের সকালে যেখানে কেউ ঘরের বাইরে বেরোতেও সাহস করে না, সেখানে ক্রোয়েশিয়া সার্বিয়া সীমান্তে অপেক্ষমান হাজার হাজার অভিবাসীর ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। তাদের সহায়তায় দাতব্য সংস্থা ত্রাণ সরবরাহ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দীর্ঘযাত্রায় ক্লান্ত ক্ষুধার্ত এসব মানুষ এক পর্যায়ে পুলিশের বাধা পেরিয়ে ক্রোয়েশিয়া প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। ক্রোয়েশিয়ার শরণার্থী শিবিরগুলোয় অভিবাসীদের সংখ্যা ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে। এজন্য পুলিশ আমাদের প্রবেশ করতে দিচ্ছে না, কিন্তু ছোট বাচ্চাদের নিয়েই ঠান্ডায় কতক্ষণ থাকা যায়। একই অবস্থা স্লোভেনিয়ার দোবোভো শহরের অপেক্ষমান হাজারো অভিবাসীর। তীব্র শীত উপেক্ষা করে দেশটিতে গত একদিনে 12,500 অভিবাসী প্রবেশ করেছে। দিন দিন এ সংখ্যা বাড়তে থাকায় স্লোভেনিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় কমিশন। গত 5 দিনে স্লোভেনিয়ায় 43,000 অভিবাসী প্রবেশ করেছে। ক্রোয়েশিয়ার কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে। এই অবস্থায় স্লোভেনিয়াকে আমরা সম্ভাব্য সব সহায়তা দিয়ে যাব। অভিবাসীদের স্রোত সামাল দিতে ইউরোপের প্রবেশমুখগুলোয় ইইউভুক্ত দেশগুলোর সহায়তায় আশ্রয় কেন্দ্র নির্মাণ করার প্রতি জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। বৃহস্পতিবার গ্রিসের রাজধানী এথেন্সে দুদিনের সফরে গিয়ে প্রেসিডেন্ট ওলাদ বলেন, আশ্রয় কেন্দ্রগুলোয় জরুরি সেবা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যবস্থা রাখা হবে। এদিকে শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আসা অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে সহমত পোষণ করে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বৃহস্পতিবার স্পেনের মাদ্রিদে ইউরোপীয় পিপলস পার্টি আয়োজিত বৈঠকে অভিবাসীদের সঙ্গে মানবিক আচরণ করার আহ্বান জানান। ইউরোপে যারা পা রাখছে তাদের মানবাধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। এক্ষেত্রে জেনেভা কনভেনশনের নীতির প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। অভিবাসন নিয়ে আন্তর্জাতিক রাজনীতির যেমন বন্ধুত্বপূর্ণ চেহারা আছে, তেমনি আছে কঠিন অবয়ব। যাদের জীবন ঝুঁকির মধ্যে আছে তাদের ভাষা শিখিয়ে চাকরি দেয়া হবে। সব সুযোগ সুবিধাই নিশ্চিত করব আমরা, কিন্তু যারা কেবল সচ্ছল জীবনের আশায় ভিড় করছেন তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে। মাদ্রিদের ওই বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন-ক্লদ জাঙ্কার দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা হাতে নেওয়া জরুরি উল্লেখ করে রোববার আরেক দফা বৈঠকে বসার কথা জানান। সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি নতুন অভিবাসন নীতি প্রণয়নের প্রতি জোর দেন। তবে হাঙ্গেরি বরাবরের মতো এবারও অভিবাসীদের যার যার দেশে ফেরত পাঠানোকেই সমস্যার সমাধান হিসেবে উল্লেখ করে। এদিকে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে জাতিসংঘ অভিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ তুলেছে তা অস্বীকার করেছে দেশটির সরকার। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় 42 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী একটি লরির এবং একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনে আগুন ধরে যায়। স্থানীয়রা জানিয়েছে যাত্রীবাহী বাসটিতে থাকা সবাই বৃদ্ধ ছিল। তারা ছুটি কাটাতে অন্যত্র যাচ্ছিল। তাদের মধ্যে মাত্র 8 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এর মধ্যে 5 জন গুরুতর আহত। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এক টুইটার বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুয়েভে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন, মনোনয়নকে সামনে রেখে তার সুনাম ক্ষুণ্ণ করতেই লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনসুলেটে হামলার ঘটনা নিয়ে তাকে আবারও সাক্ষ্য দিতে বাধ্য করা হচ্ছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে কংগ্রেস কমিটির সামনে 2012 সালের ওই ঘটনার বিষয়ে সাক্ষ্য দেওয়ার সময় হিলারি বলেন, তিনি আগেই ওই ঘটনায় তার দায়িত্ব স্বীকার করেছেন। সেই সময় তিনি কূটনীতিকদের রক্ষায় প্রচলিত মার্কিন নীতিতে পরিবর্তন আনারও উদ্যোগ নেন। কমিটির চেয়ারম্যান কেডি গোডির প্রশ্নের মুখে হিলারি বলেন, বিশ্বের বিপজ্জনক ও সংঘাতপূর্ণ দেশগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ভূমিকা রাখতে হয়, আর এজন্য ঝুঁকি থেকেই যায়। 11 সেপ্টেম্বর বেনগাজির কনসুলেটে ওই জঙ্গি হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্স সহ 3 মার্কিন কূটনীতিক নিহত হন। এ বিষয়ে রিপাবলিকান প্রাধান্যপূর্ণ কংগ্রেসে এর আগেও একবার শুনানি হয়েছে। এছাড়াও ওই হামলার ঘটনায় কংগ্রেস 7 বার তদন্ত করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক জন ব্রেনানের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টের আরও নতুন তথ্য ফাঁস করেছে আলোচিত ওয়েবসাইট উইকিলিক্স। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক মার্কিন নীতির পুরো সারসংক্ষেপ প্রকাশ করে ওয়েবসাইটটি। 2008 সালে তৎকালীন উচ্চকক্ষের বিশ্লেষক দল 13 পৃষ্ঠার ওই নথি সংগ্রহ করেছিল। 9/11 পরবর্তী মার্কিন বাহিনীর নিষ্ঠুর জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিয়ে সিনেট চেয়ারম্যানের পাঠানো ইমেইল ব্রেনান ব্যক্তিগত ইমেইলে স্থানান্তর করার কারণে এই বিপত্তি ঘটে।
এর আগে বুধবার 2007 সালে প্রস্তুতকৃত মার্কিন নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র আবেদনের খসড়া শীর্ষ মার্কিন গোয়েন্দাদের পরিচিতি, যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক নীতি সহ 6টি নথি প্রকাশ করে। ব্রেনান 2013 সাল থেকে সিআইএর পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমে মার্কিন প্রেসিডেন্টের সহকারী হিসেবে কাজ করতেন। যুক্তরাষ্ট্রের 60,000 কোটি ডলারের প্রতিরক্ষা বিলে ভেটো দিয়ে সামরিক খাতে বরাদ্দ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে তা কংগ্রেসে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্যই প্রতিরক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানোর প্রয়োজন বলেও মন্তব্য করেন ওবামা। তার মতে, সেনাবাহিনী ও অস্ত্রের ভান্ডার বাড়াতে যে অর্থের প্রয়োজন প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটে সে তুলনায় বরাদ্দ দেওয়া হয়নি। একই সঙ্গে কিউবায় মার্কিন নিয়ন্ত্রিত গুয়ান্তানামো বে কারাগার বন্ধ করে দেয়া ও সেখানকার সব কার্যক্রম গুটিয়ে আনার জন্য আরও বরাদ্দের প্রয়োজন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে রিপাবলিকানরা তার এই ভেটো প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। সন্ত্রাসবাদকে মদতদানকারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার নাম পুনরায় ওয়াশিংটনের তালিকায় অন্তর্ভুক্ত করে দেশটির উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্যরা। তবে প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের পদক্ষেপ নেওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে তা বিবেচনা করা জরুরি। নিম্নকক্ষের এক শুনানিতে বৃহস্পতিবার রিপাবলিকান নেতা টেড পো বলেন, সনি কর্পোরেশনে সাইবার হামলার সময়ে পিয়ংইয়ংয়ের নাম সন্ত্রাসী তালিকাভুক্ত করা উচিত ছিল। 1987 সালে কোরিয়ার একটি ফ্লাইটে বোমা হামলায় 115 জন নিহতের ঘটনায় উত্তর কোরিয়ার নাম প্রথমবারের মতো ওয়াশিংটনের সন্ত্রাসী তালিকায় উঠে আসে। এসব কারণে 16 অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে উত্তর কোরিয়ার ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11টায় এই গোলাগুলির ঘটনা ঘটে। ন্যাশভিল মেট্রোপলিটন পুলিশ জানায়, জুয়া খেলাকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে শিক্ষার্থীরা জড়িত কিনা তা এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। এই ঘটনায় হামলাকারীকে আটকে অভিযান চলছে। বিশ্বখ্যাত 2 প্রতিষ্ঠান স্টারবাকস ও ফিয়াট ক্রিস্টালের বিরুদ্ধে বিরাট অঙ্কের কর ফাঁকির অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ সরকারের সাথে অবৈধ চুক্তির মাধ্যমে এই কারসাজি হয়েছে বলেও দাবি করেছে ইইউ। তবে এই অভিযোগ অস্বীকার করে ইউরোপীয় ইউনিয়নের জরিমানার সিদ্ধান্তের বিপক্ষে আপিল করার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। প্রতি বছরই প্রায় 1,500 নতুন কফি শপ চালু করে বিশ্বখ্যাত মার্কিন প্রতিষ্ঠান স্টারবাকস। যুক্তরাষ্ট্র, কানাডা, চায়না, জাপান ও ইউরোপ সহ বিশ্বের প্রায় 65টি দেশে কফি শপ রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির। পানীয়র বাজারে ভোক্তাদের কাছে সুনাম থাকলেও এবার কর ফাঁকির কেলেঙ্কারিতে পড়ল স্টারবাকস। নেদারল্যান্ডস সরকারের যোগসাজশে ইউরোপীয় ইউনিয়নের কোম্পানি আইনে নির্ধারিত কর দেয়নি প্রতিষ্ঠানটি। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2008 সাল থেকে নেদারল্যান্ডসে মোটা অঙ্কের কর ফাঁকি দিচ্ছে স্টারবাকস, যার আর্থিক পরিমাণ প্রায় 3 কোটি ইউরো, যা আদায়ে দেশটিকে কড়া নির্দেশনা দিয়েছেন ইউ এর নীতি নির্ধারকরা। স্টারবাকস কারসাজি করে নেদারল্যান্ডসের করের হার কমিয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের আইনের পরিপন্থী। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নেওয়া আমাদের এই সিদ্ধান্ত এটি প্রমাণ করে যে প্রতিষ্ঠান ছোট বড় কিংবা মাঝারি যাই হোক না কেন, তাদের কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু স্টারবাকসই নয়, একই অভিযোগ রয়েছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট ক্রিসলারের বিরুদ্ধেও। 2012 সাল থেকে লুক্সেমবার্গে কর ফাঁকি দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। অনেক ক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার জন্য এক দেশে অর্জিত আয় ও মুনাফা বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের আরেক প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসেবে সংযুক্ত করে নেয়। ফলে অধিকাংশ এসব প্রতিষ্ঠানের আয় ও মুনাফা একেবারেই ন্যূনতম হারে উপস্থাপনের সুযোগ তৈরি হয়। এদিকে অনলাইনের খুচরা পণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধেও একই অভিযোগে তদন্ত করছে ইউরোপীয় ইউনিয়ন। এজি মাহমুদ, সময় সংবাদ। গিনেস বুকে জায়গা করে নিল চীনের খামারিদের উৎপাদিত একটি ক্রিসেন্থেমাম গাছ। এক গাছে সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতির ক্রিসেন্থেমাম ফুল ফোটানোর কারণে অনন্য এই রেকর্ডের অধিকারী হয়েছেন চীনা ফুল চাষিরা। এই পাপড়িবহুল ক্রিসেন্থেমাম ফুটেছে চীনের হেনান প্রদেশে।
641 ধরনের ক্রিসেন্থেমাম কাণ্ডের কলম বেঁধে একসঙ্গে ফোটানো হয় নানা বর্ণের প্রায় ১,৫০০ ফুল। এই ফুল গাছটির ব্যাস ছিল ৩.৮ মিটার। রোববার প্রদেশের কাইফেং সিটিতে বিশ্ব রেকর্ডের খাতায় ক্রিসেন্থেমাম গাছটির জায়গা করে নেয়ার ঘোষণা দেন গিনেস বুক কর্তৃপক্ষ। চীনে গিনেজে নাম লেখাতে শরীর চর্চার বিশেষ পদ্ধতি তাই চিতে অংশ নিলেন 50,000 মার্শাল আর্ট শিক্ষার্থী। পূর্ব চীনের জিয়াওজৌ এলাকায় স্টেডিয়াম, পার্ক সহ 15টি স্থানে এই শারীরিক অনুশীলনের আয়োজন করা হয়। চীন সহ বিশ্বের 50টি শহর থেকে চীনা মার্শাল আর্টের এই বিশেষ শাখায় পারদর্শী শরীর চর্চাবিদরা একই ধরনের পোশাক পরে এতে অংশ নেন। তাইচি চর্চা করুন, সুস্থ থাকুন এই স্লোগানকে সামনে রেখে এর আয়োজন করেন ওয়েনজিয়ান নগর কর্তৃপক্ষ। শীতকে সামনে রেখে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো নকশা করছে নতুন নতুন পোশাক। ব্রাজিলের শীর্ষস্থানীয় ডিজাইনাররা তাদের শীতকালীন পোশাকের সংগ্রহ দর্শকদের সামনে তুলে ধরছেন। দর্শক, চলুন তাহলে দেখে আসি এই প্রদর্শনীটি। মঞ্চের পেছনে চলছে প্রস্তুতি। ফ্যাশন শোতে অংশগ্রহণকারী মডেলরা মঞ্চে ওঠার আগে নানা সাজে নিজেদের তৈরি করে নিচ্ছে। এ দৃশ্য ব্রাজিল প্রিমিয়ার ফ্যাশন শোর। সাও পাওলোর একটি ক্লাবে এ ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে। এটি ব্রাজিল ফ্যাশন সপ্তাহের 40তম প্রদর্শনী। পোশাকগুলোতে বিভিন্ন নকশা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শোতে ওভারকোট, উলের তৈরি ফুল ও শর্ট টপসের সঙ্গে স্থান পায় মেয়েদের জন্য বিভিন্ন কাটের স্কার্ট। আমি এবার নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি, তবে পোশাকগুলোতে বৈচিত্র্য আনার পাশাপাশি আরামের বিষয়টিও মাথায় রেখেছি। আয়োজনটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে, আর তাতে খুশি এর আয়োজকরা। ব্রাজিলের ফ্যাশন বিশ্বের সবার কাছে বেশ পরিচিত। এবারের আয়োজনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এটা আমাদের 40তম প্রদর্শনী, আর পোশাকগুলোতে আমরা নতুনত্ব আনার চেষ্টা করেছি। এটি ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় ফ্যাশন সপ্তাহ। রোববার থেকে শুরু হওয়া এই ফ্যাশন সপ্তাহ চলবে আগামী শুক্রবার পর্যন্ত। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আইএস বিরোধী লড়াইয়ে বিদ্রোহীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিরিয় সরকার, জানালেন পুতিন। ওয়াশিংটনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মস্কোর। ইরাকি কুর্দি ও মার্কিন বিশেষ বাহিনীর যৌথ অভিযানে জঙ্গিদের হাত থেকে 70 জনকে উদ্ধার। এক মার্কিন সেনাসহ বেশ কয়েকজন আইএস সদস্য নিহত। ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে অবিলম্বে আলোচনায় বসার জন্য আহ্বান কেরির। দুপক্ষকেই সহনশীল হওয়ার আহ্বান ইইউর। এবং ক্ষুদ্র পরমাণু অস্ত্র ব্যবহারে যুক্তরাষ্ট্রের নিষেধ মানবে না পাকিস্তান। জঙ্গিবাদ দমনে যৌথ উদ্যোগ নিতে একমত ইসলামাবাদ, ওয়াশিংটন। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।